প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? পদার্থবিজ্ঞানের ধারাবাহিক আলোচনায় আমি কামরুল স্যার তোমাদের সাথেই ছিলাম। আজকে আমি আলোচনা করব তরঙ্গ ও শব্দের অধ্যায় 2টা সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আজকে আমি প্রথম সৃজনশীল প্রশ্নটা নিয়েছি রাজশাহী বোর্ড 2017 সালে আসা একটা প্রশ্ন নিয়ে। দেখো এখানে উদ্দীপকে কি বলা আছে, পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক 340 হার্জ এবং 400 হার্জ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। আচ্ছা, এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কি? 0.165 মিটার। অপর একটি মাধ্যম কিউতে শব্দের বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তো আমাদের এখানে গ নাম্বার প্রশ্নটাতে বলা আছে পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। একটা কথা তোমরা মনে রাখবা, মাধ্যম যেটাই হোক, সেটা বায়ু মাধ্যম হতে পারে, তরল মাধ্যম হতে পারে, অথবা কঠিন কোনো মাধ্যম হতে পারে। মাধ্যম যেটাই হোক, যে মাধ্যমই হোক না কেন, সেই মাধ্যমে শব্দ সমবেগে যায়, এই বিষয়টা মাথায় রাখবা। আর আরেকটা প্রশ্ন সাধারণত নৈর্ব্যক্তিকে এসে থাকে, সেটা হলো শূন্য মাধ্যমে শব্দের বেগ কত। একটা কথা মনে রাখবা, শূন্য মাধ্যম মানে ওখানে কোনো মাধ্যমই নাই, না কঠিন না তরল বা বায়বীয়, কোনো মাধ্যম নাই, তো ওখানে কোনো শব্দ থাকতে পারে না। এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। তো যাই হোক, যেহেতু পি একটা মাধ্যম আর দুটি ভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দ, মানে পি মাধ্যমে দুটা ভিন্ন জায়গা থেকে শব্দ উৎপন্ন হয়েছে এবং সেই শব্দদ্বয়ের কম্পাঙ্কও দেওয়া আছে, একটা হচ্ছে 340 হার্জ আর একটা হচ্ছে 400 হার্জ। তো এই যে কম্পাঙ্কের সাথে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। আমরা দেখব যে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা আসলে কি। দেখো, তোমরা সবাই আসলে জানো যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে অথবা কোনো মাধ্যমে শব্দের বেগের ক্ষেত্রে একটাই সমীকরণ ব্যবহার করা হয়, সেটা v = f ল্যামডা। এখানে ভিটা হচ্ছে শব্দের বেগ, এটা তোমরা সবাই জানো। ভি হচ্ছে শব্দের বেগ আর এফ হচ্ছে কম্পাঙ্ক, এটার একক হচ্ছে হার্টজ, আর ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। এই কয়েকটা জিনিস। তো দেখো এখানে যদি আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখি যে ল্যামডা = v/f। দেখো তো এভাবে লেখা যায় কিনা, কারণ ল্যামডার সাথে f গুণ অবস্থায় আছে, এটা আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। খুব ভেরি সিম্পল একটা ব্যাপার। এই সমীকরণ থেকে আমরা একটু দেখব যে ল্যামডার সাথে শব্দের বেগ এবং কম্পাঙ্কের সম্পর্কটা আসলে কি। দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এই যে শব্দের বেগটা, এটা সমানুপাতিক। অর্থাৎ কোনো মাধ্যমের শব্দের বেগ যদি বেশি হয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটাও কী হবে? বেশি হবে। আবার দেখো, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এই যে কম্পাঙ্ক এফ, এটা ব্যস্তানুপাতিক, তাই আমরা বলতে পারি মাধ্যমে যদি শব্দের বেগ বেশি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, যেহেতু সমানুপাতিকের সম্পর্ক। কিন্তু কম্পাঙ্ক যত বেশি হবে, যদি শব্দের বেগটা কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে কি শব্দের কম্পাঙ্ক যত বেশি হবে, শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা তত কম হবে। অর্থাৎ এফ এর ভ্যালু যত বড় হবে, ল্যামডার মান তত ছোট হবে, কারণ ল্যামডার সাথে কম্পাঙ্কটা ব্যস্তানুপাতিক। তো এখানে দেখো, এটা আছে 340 হার্জ আর এটা আছে কত হার্জ? 400 হার্জ। তো এইখানটাতে আমি যদি 340 হার্জ দিই এফ এর পরিবর্তে, আবার যদি 400 হার্জ দিই, যদি 340 হার্জ দিই, তাহলে ল্যামডার ভ্যালুটা বেশি হবে। আর যদি আমি 400 হার্জ দিই, তাহলে ল্যামডার ভ্যালুটা কী হবে? কম হবে। তো এই যে এই সেন্সটা তোমাকে একটু মাথায় রেখেই এখানে তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা তোমাকে নির্ণয় করতে হবে। যেহেতু দুইটা ভিন্ন উৎস থেকে শব্দ উৎপন্ন হয়েছে, পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক এখানে দেওয়া আছে 340 এবং 400 হার্জ, দুটো ভিন্ন উৎস থেকে উৎপন্ন শব্দ। সেই ক্ষেত্রে যেহেতু মাধ্যম এখানে একই,
ঠিক আছে, কম্পাঙ্কটা যেহেতু কী হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে, তো এই ক্ষেত্রে যে শব্দের যে বেগটা, সেই বেগটা আমার কী হতে পারে, একই হতে পারে। তো ভিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম যে এই মাধ্যমে শব্দের যে বেগটা, সেই বেগটা কি আছে, দুটা ভিন্ন উৎস থেকে উৎপন্ন হলেও শব্দের বেগটা একই আছে। তো আমি এই কথাটাকে এখানে একটু লিখে নিব গ নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে। ধরি পি মাধ্যমে শব্দের বেগ ভিপি ধরলাম, যেহেতু পি মাধ্যমে, তো পি মাধ্যমে শব্দের বেগটাকে ধরলাম ভিপি মিটার পার সেকেন্ড। তোমরা সবাই জানো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর কম্পাঙ্ক দেওয়া আছে যেহেতু দুইটা ভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দ, দুটি ভিন্ন উৎস, তো ধরি শব্দের কম্পাঙ্ক, যেহেতু দুইটা ভিন্ন উৎস থেকে, তো একটাকে আমরা ধরলাম শব্দের কম্পাঙ্ক F1 সমান কত, 340 হার্টজ, আর একটাকে ধরলাম F2 সমান কত, 400 হার্টজ। যেহেতু কম্পাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, তাই আমার কি তরঙ্গ দৈর্ঘ্যটাও এখানে চেঞ্জ হয়ে যাবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য λ1 ও কি λ2। তো আমরা লিখতে পারি এই সমীকরণ থেকে, যেহেতু ল্যামডা ইজ ইকুয়াল টু কি ভি ডিভাইডেড এফ, তাই আমরা λ1 সমান লিখতে পারি ভিপি ডিভাইডেড কি F1 এবং λ2 সমান ভিপি ডিভাইডেড কি লিখবো আমরা F2। তো আবারও বলি, আবারও এই জায়গাটাতে আসি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, আর কম্পাঙ্ক যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে। তো যেহেতু আমি এখানে যদি এখানটাতে আমরা মানটাতে একটু বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিপি ডিভাইডেড বাই F1 এর মান কত, 340 হার্টজ। এখানে এটা হচ্ছে আমার λ1 এবং λ2, আচ্ছা এখানে আমি বাঁচিয়ে দিই, λ2 সমান ভিপি ডিভাইডেড বাই কত, 400 হার্টজ। তো এখানে দেখাই যাচ্ছে যে λ1 এর মানটা হবে বড় আর λ2 এর মানটা হবে ছোট। তো এখান থেকে আমরা বলতে পারি কারণটা হচ্ছে, দেখো এখানে λ1 এর মানটা কেন বড়, কারণ F1 এর মানটা হচ্ছে 340, হ্যাঁ, আর এখানে F2 এর মানটা হচ্ছে কত, 400 হার্টজ। তো ভিপি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভিপিকে 400 দ্বারা যদি আমরা ভাগ দিই, যে মানটা পাবো, ঠিক আছে, ভিপিকে যদি 340 দ্বারা ভাগ দিই, এই যে মানটা পাবো, সেই মানটা অবশ্যই λ1টা বড় হবে আর λ2টা কি হবে, ছোট হবে। তো এখন আমরা শর্ত থেকে লিখতে পারি, যে শর্ত মতে এই কথাটা লিখতে পারি, যেখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তো এখান থেকে আমরা বলতেই পারি λ1 ইজ গ্রেটার দেন λ2। সো আমরা বিয়োগ করব λ1 থেকে λ2। এই শর্তটাই অনেকে বোঝে না, যে কেন আমরা λ1 বিয়োগ λ2 সমান কত দিচ্ছি, 0.165। এই যে এই কথাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বোঝে না, যে কেন λ1 মাইনাস λ2 দিলাম, কেন λ2 মাইনাস λ1 দিলাম না। সেই বিষয়টাকে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা এখানেই সেই উত্তরটা পেয়ে যাব। কারণ λ1টা বড় হবে কারণ 340টা ছোট, λ2টা ছোট হবে কারণ এখানে 400টা বড়। তো এই শর্তে কিন্তু আমরা আসলে লিখে থাকি λ1 মাইনাস λ2। তো এখানে দেখো আমরা যদি এখন বসাই ভিপি ডিভাইডেড 340 মাইনাস λ2 মানে হচ্ছে এখানেও ভিপি ডিভাইডেড বাই কত, 400 ইজ ইকুয়াল টু 0.165। এখানে যদি আমরা এখন লসাগু নিই, 340 গুণন কত, 400 হচ্ছে আমার লসাগু, 340 কাটা যায়, তাহলে 400-র সাথে ভিপি গুণন, তাহলে আসতে আসে আমাদের 400 ভিপি মাইনাস 340 ভিপি ইজ ইকুয়াল টু কত, 0.165। তো এখান থেকে আমরা হিসাব করে লিখতে পারি, দেখো এই দুইটার ভিতর থেকে যদি আমরা ভিপি কমন নিই, তাহলে আমাদের কত আসে, 400 মাইনাস 340 ইজ ইকুয়াল টু
এইটার সাথে এটা কী হবে, গুণন হবে 0.165 গুণন 340 গুণন কত 400। তো এখান থেকে আমি লিখতে পারি ভিপি গুণন এটা থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে 60 ইজিক্যাল টু এখানে গুণ করে কত হয় 0.165 গুণন 340 গুণন 400। অতএব আচ্ছা এখানে বাদ দিই, অতএব এখান থেকে আমরা লিখতে পারি অতএব ভিপি সমান সমান কত আসতেছে, দেখো 0.165 গুণন 340 গুণন 400 ভাগ কত, এই যে গুণ অবস্থায় আছে 60, এই পাশে এসে কী হয়ে গেল ভাগ। এটাকে আমরা একেবারে ক্যালকুলেটার হিসাব করব, জাস্ট মানগুলো তুলব। দেখো 0.165 গুণন 340 গুণন কত 400, যা গুণফল আসে তাকে আমরা ভাগ দেবো হচ্ছে 60 দ্বারা। 60 দ্বারা ভাগ করলে কত হয় 374, এটাকে আমরা ভাগ করলে আসে 374, কত আসে 374। এই 374 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার পি মাধ্যমে শব্দের বেগ। আমি আরেকবার একটু হিসাবটা করতে চাই। আচ্ছা, ঘ নম্বর অঙ্কে ধরি পি ও কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে ল্যামডা পি ও কি ল্যামডা কিউ, যেখানে ল্যামডা পি ইজ গ্রেটার দেন কি হতে পারে ল্যামডা কিউ। কেন হবে, কেন ল্যামডা পি ইজ গ্রেটার দেন ল্যামডা কিউ হবে সেই ব্যাখ্যাটাকে আমরা এখন লিখব। দেখো পি মাধ্যমে শব্দের বেগ, পি মাধ্যমে শব্দের বেগ যেটা আমরা গতে পেয়েছি, এটা আমরা কোথায় পেয়েছি, গতে পেয়েছি কত 374 মিটার পার সেকেন্ড। এটা আমরা কোথায় পেয়েছিলাম, গ হতে। আর কিউ মাধ্যমে যে শব্দের বেগ, এটাকে আমরা ভিপি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে ভিপি। আর কিউ মাধ্যমে শব্দের বেগ এটাকে আমরা ভি কিউ দ্বারা প্রকাশ করলাম, সেটা কত 400 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের প্রশ্নেই উল্লেখ করা আছে। তো আবারও এই যে আমি কেন ল্যামডা পি ইজ গ্রেটার দেন ল্যামডা কিউ লিখেছি সেই বিষয়টাকে স্পষ্ট করি। দেখো এখানে ভিপির যে মানটা সেটা হচ্ছে 374 মিটার পার সেকেন্ড, আর ভি কিউয়ের যে মানটা সেটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তো যেহেতু শব্দের বেগ বেশি তাহলে কি হবে, সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটাও বেশি হবে, অর্থাৎ ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন কি হবে ল্যামডা পি হবে। দেখো তুমি নিজে থেকে এটা বলতে পারবে, তুমি যদি এই শর্তটাকে বোঝো তুমি ভুল হলেও কিন্তু সেটাকে শুদ্ধই নিতে পারবে, যেমনটা আমি এই মাত্র করে নিলাম। মানে এটাকে আমি এই সেন্স থেকে ল্যামডার সাথে যে একটা তরঙ্গ বেগের যে একটা সম্পর্ক, অর্থাৎ তরঙ্গ বেগ যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কি হবে বেশি হবে, তরঙ্গ বেগ যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। যেহেতু ভি কিউ এর মান 400 মিটার পার সেকেন্ড এবং ভিপির মানটা 374 মিটার পার সেকেন্ড, সো আমরা বলতে পারি ল্যামডা কিউটা বড় হবে আর ল্যামডা পিটা কি হবে ছোট হবে, অর্থাৎ ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন ল্যামডা পি। এখান থেকে আমরা লিখতে পারি শর্ত মতে বড়টা থেকে ছোটটা বিয়োগ। এই যেখানে বলা আছে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার, এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা কিউ, পার্থক্য মানে বিয়োগ, মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু কত 0.1। আর যেহেতু আমরা জানি ল্যামডা সমান সমান কি ভি ডিভাইডেড এফ, সো এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু ল্যামডা কিউ লিখছি তাই আমরা লিখতে পারি ভি কিউ ডিভাইডেড এফ মাইনাস ভিপি ডিভাইডেড এফ ইজ ইকুয়াল টু কত 0.1। বা এখানে দেখো আমরা একটা কাজ করে নিতে পারি, এই মানটাকে বসায় দিতে পারি। ভিপির মানটা কত, ভি কিউ এর মানটা কত 400 ডিভাইডেড বাই এফ, আর ভিপির মানটা কত 374 ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু কত 0.1। সো এখান থেকে দেখো তো আমি এফটাকে কমন নিতে পারি না, যদি আমরা এফটা কমন লসাগু নেই তাহলে আসবে কত 400 মাইনাস কত 374 ইজ ইকুয়াল টু কত 0.1। বা আমরা এফ সমান সমান তাহলে কি লিখতে পারি 26 ডিভাইডেড কত 0.1, তার মানে কম্পাঙ্কটা এখানে আসবে 260। ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে হচ্ছে 260 হার্টজ। আমরা কম্পাঙ্কটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কত আসে আমরা কিন্তু সেটা এখন বের করতে পারি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু কি ভিপি ডিভাইডেড,
আবার এখান থেকে আমরা লিখতে পারি আবার কিউ মাধ্যম না, তাহলে ভি কিউ ডিভাইডেড বাই কি লিখতে পারি, এফ লিখতে পারি। তো ভি কিউটা আমাদের কত দেখো তো, আমাদের ভি কিউটা কত ছিল, ভি কিউটা হচ্ছে 400 ডিভাইডেড বাই কত 260 এত মিটার। এই 0 0 কাটে, যদি 2 দ্বারা কাটি তাহলে উপরে আসে 20 আর নিচে আসে কত 13। তার মানে ল্যামডা সমান সমান কত আসলো 20/13 মিটার। আমরা জানি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হওয়ার সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই যে ল্যামডার মানটা আমাদের 20/13 আসলো, এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হওয়ার সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা। তাহলে একটা কম্পাঙ্ক সম্পন্ন হওয়ার সময় তরঙ্গ অতিক্রম করে হচ্ছে কত মিটার দূরত্ব, 20/13 মিটার দূরত্ব। অতএব আমার কম্পাঙ্ক কতবার কম্পন দিছে 80 বার। তাহলে এই 80 বারের কম্পন এসে কতখানি যাবে সেটা আমরা বাইর করতে পারি, 20/13 গুণন কত 80 এত মিটার। আবার বলি, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই যে ল্যামডার মান 20/13, এটা হচ্ছে তরঙ্গের একবারে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ একবার কম্পাঙ্ক দিলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা, অর্থাৎ একবার বা একটা পূর্ণ স্পন্দনের দূরত্ব হচ্ছে 20/13, তাহলে 80 বার যদি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কতখানি হবে সেই ক্ষেত্রে। তো আমরা একটু সেটা হিসাব করি, এই 20 গুণন 80 ভাগ হচ্ছে কত 13, তো আসে হচ্ছে 123 পয়েন্ট সামথিং, অর্থাৎ 123.077 মিটার। কত মিটার আসে 123.077 মিটার, এত মিটার। তো আমাদের বলছে যে আসলে 120 মিটার যেতে পারবে কি, তো আমরা এখান থেকে বলতে পারি যে 120 মিটার আসলে সে যেতে পারবে, কারণ সে অলরেডি 80 বার কম্পনে যেতে 123.077 মিটার গিয়েছে। সো আমরা বলতে পারি যে আসলে তরঙ্গটা কি করছে, এই 120 মিটারের বেশি যেতে পারবে 80 বার কম্পনে। তো আমার মনে হয় এই প্রশ্নটাতে একটু ভুল হয়েছে, তো 120-এর কাছে আসলে আছে মনে হয় 124। তো যদি 124 মিটার থাকে তো আমার তরঙ্গ গেছে কত 123.077 মিটার। তো আমরা বলতে পারি যে আসলে তরঙ্গ 80 বার কম্পনে 124 মিটার যেতে পারবে না। আর যদি প্রশ্নে 120 মিটার থাকে তাহলে আমরা বলবো যে অবশ্যই তরঙ্গটি 80 বারের কম্পনে সে 123.007 মিটার গেছে, অর্থাৎ 80 বারের কম্পনে যেহেতু সে 123.077 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তো আমরা বলতেই পারি সে 120 মিটার দূরত্ব যায়, মানে 120 মিটারের বেশি গেছে। তার মানে অবশ্যই তরঙ্গটি 80 বারের কম্পনে সে 120 মিটারের বেশি পথ অতিক্রম করে। আর যদি প্রশ্নে 124 মিটার থাকে তাহলে আমরা বলবো যে 80 বারের কম্পনে তরঙ্গের পক্ষে কি সম্ভব নয়, যদি 124 মিটার থাকে তার মানে 124 মিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়, কারণ 80 বারের কম্পনে সে 123.077 মিটার পথ অতিক্রম করেছে। তো আমরা এটা আসলে প্রশ্ন দেখে ঠিক করবো, আমার এখানে ভুল হতে পারে। 120 থাকলে সে অতিক্রম করেছে, অর্থাৎ তরঙ্গটা কি 120 মিটারের বেশি পথ অতিক্রম করছে। আর যদি 124 থাকে তাহলে আমরা বলবো যে 124 মিটার পথ অতিক্রম করতে পারবে না, বা 124 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। আচ্ছা দেখো, এখন আমরা রাজশাহী 2020 সালের প্রশ্নটার সমাধান করব। তো এখানে আমরা একটু চিত্রটা ভালো করে খেয়াল করি এবং এই উদ্দীপকটা একটু ভালো করে পড়ে দেখি কি আছে। বলা আছে এ কমা বি এবং আর যথাক্রমে শব্দের উৎস, অর্থাৎ এটা হচ্ছে শব্দের উৎস, আর বি হচ্ছে কি ব্যক্তির অবস্থান, আর আর হচ্ছে কি প্রতিফলক। এ থেকে উৎপন্ন শব্দ আরে বাধা পেয়ে, অর্থাৎ এই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে এ এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এ থেকে কোনো একটি শব্দ উৎপন্ন হয়ে এই আরে বাধাপ্রাপ্ত হয়ে আবার এতে ফিরে আসতে সময় লাগে হচ্ছে 0.143 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রতিধ্বনি শোনার যে একটা সময়, সেই সময়টা। আর বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এখানে গ নম্বর প্রশ্নে বলা আছে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রাটা আসলে কত হবে। তো আমরা একটু বায়ুর তাপমাত্রাটা একটু বের করি। এটাকে বের করতে গিয়ে আমার কি লাগবে, বায়ুর তাপমাত্রা বের করার আগে এই যে একটা মানে কি বলে, এই যে একটা মাধ্যম এখানে দেওয়া আছে,
এই মাধ্যমের আসলে তাপমাত্রাটা কত, সেটা যদি আমরা বের করতে চাই, সেটা বের করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এইখানে আসলে শব্দের বেগটা কত ছিল, সেই শব্দের বেগটা আগে তোমাকে বের করতে হবে। তো এটা বের করা খুবই সহজ, যেহেতু আমার উৎস থেকে প্রতি যে মাধ্যমটাতে আসলে এখানে কি বলা হয় যে প্রতিফলক পৃষ্ঠটা আছে যেখান থেকে শব্দ বাধাপ্রাপ্ত হয়ে ফেরত আসবে, উৎস থেকে সেই প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব যেহেতু আমার 25 মিটার দেওয়া আছে, সো এটা এখন আমার জন্য বের করা খুব ইজি হবে, এবং প্রতিধ্বনি শোনার সময়টাও দেওয়া আছে, সেটাও আমরা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে। তো আমরা জানি সেই সূত্রটা আসলে কি, আমরা জানি হচ্ছে ভি ইন্টু টি সমান সমান কি 2s। আমরা এই সূত্রটা ব্যবহার করে খুব সহজেই আমরা শব্দের যে বেগটা আছে এই মাধ্যমে সেই বেগটাকে আমরা বের করে নিতে পারি। প্রশ্ন হলো, তোমরা তো শিখে আসছো এস ইজ ইকুয়াল টু ভিটি গতির সমীকরণ থেকে, অর্থাৎ সমবেগে যদি কোনো বস্তু গতিশীল থাকে সেক্ষেত্রে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি লিখি। এস হচ্ছে দূরত্ব বোঝায়, তো এখানে এ থেকে আর এর দূরত্ব হচ্ছে 25 মিটার। এখানে তো আসলে এর অবস্থানে যে শব্দটা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন শব্দটা এ থেকে আরে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার আর থেকে এতে ফেরত আসছে, অর্থাৎ উৎপন্ন শব্দটা এ থেকে আরে গেল, আবার আর থেকে বাধাপ্রাপ্ত হয়ে এতে ফেরত আসলো। এই যে যাওয়ার পথ আর এই যে আসার পথ, এই যাওয়ার পথটা যদি এস হয় আর আসার পথটা যদি এস হয় তাহলে এস এর যোগ করলে হয় 2s। সেই শর্তে আমরা লিখি ভি ইন্টু টি সমান সমান 2s। তো দেখো এখানে তাহলে এস সমান সমান কত, 25 মিটার, আর টিটা আমাদের দেওয়া আছে প্রতিধ্বনি শোনার যে সময়টা 0.143 সেকেন্ড। তো এখান থেকে আমরা শব্দের বেগটা বের করে নিতে পারি। ভি সমান সমান 2s ডিভাইডেড টি, তার মানে 2 গুণন 25, 2 গুণন কত, এস এর মান হচ্ছে 25 আর টির মান হচ্ছে 0.143। তো 50, 25 দুগুণে 50, 50কে যদি আমরা 0.143 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 50 ভাগ হচ্ছে 0.143, রেজাল্ট আসে হচ্ছে 349.65, 349.65 এই এমএস ইনভার্স 1। আচ্ছা, এখানে এখন আমরা যখন তাপমাত্রা নির্ণয় করতে যাব সেই ক্ষেত্রে আমাদের আর একটা সূত্র লাগবে, সেটা এই অধ্যায়ে তোমরা সেটাও খুব ভালো মতোই জানো। সেই সূত্রটা কি, V1 ভাগ V2 ইজ ইকুয়াল টু রুট ওভার T1 ভাগ T2। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজেই আমরা তাপমাত্রাকে বের করতে পারি, কারণ এখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস যে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা দেওয়া আছে। আবার আমরা এখানে বের করে নিলাম যে এই মাধ্যমে আসলে শব্দের বেগ কত, সেটাও কিন্তু আমরা বের করে নিয়েছি। তো আমাদের এখানে আমরা যেটা পেলাম এটাকে আমরা V1 ধরি, এটাকে ধরলাম আমরা V1 সমান সমান কত, V1 সমান সমান ধরলাম হচ্ছে 349.65 মিটার পার সেকেন্ড। আর আমরা এই মাধ্যমের যে তাপমাত্রা সেটাকে ধরলাম T1, এটা আমরা বের করে নেব। আর দেখো এখানে আমরা T2, এই যে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে ধরলাম T2, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 273 কেলভিন। আর এখান থেকে আমরা V2টা ধরে নিলাম হচ্ছে কত, 330 মিটার পার সেকেন্ড। তখন এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিই। V1 এর মান হচ্ছে কত, 349.65, আর V2-র মান কত, 330। এখানে T1টা তো আমরা বার করব, আর T2-র মানটা কত, T1টা পাবে, T2-র মান কত, 273 কেলভিন। তো যেহেতু আমার এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে উঠায় দেওয়ার জন্য কী করতে হবে, রুট করতে হবে। তো আমরা এখানে স্কোয়ার করতে হবে, কত, 349.65 ভাগ হচ্ছে 330, এটাকে আমরা স্কোয়ার করলাম, রুট ওভার T1 ভাগ কত, 273, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। তো এখানে স্কোয়ার করলে কত হয়, 349.65 ভাগ হচ্ছে 330, আসে হচ্ছে 1.05, কত আসে, 1.05। আর সেটাকে যদি আমরা বর্গ করি তাহলে আসে হলো 1.1226 আছে, তো আমরা 3 দিয়ে দিলাম।
ইজ ইকুয়াল টু স্কোয়ারের সাথে রুট কাটা গেল, তাহলে T1 ভাগ কত আসলো 273। অতএব T1 সমান সমান তাহলে কত আসে, এই 273 গুণন কত 1.123। তাহলে হিসাব করো, এত গুণন কত 273, তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 306 দশমিক কত, আচ্ছা 306 দশমিক কত ধরতে পারি আমরা 48 এত কেলভিন। তো কেলভিনটাকে আমরা এখন সেলসিয়াসে প্রকাশ করব। তো এই ক্ষেত্রে আমরা T1 সমান সমান আমরা লিখতে পারি, এটা থেকে আমরা 273 বিয়োগ করব, 306 মাইনাস 6.48 মাইনাস কত 273। এখন প্রশ্ন হলো এটা কেন করলাম আমরা, এই যে কেলভিন আছে তো এটাকে আমরা সেলসিয়াসে প্রকাশ করব, সেই কারণে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার সময় যেমন 273 যোগ করি, সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার সময় অনুরূপভাবে কেলভিনকে সেলসিয়াসে আসার সময় আমরা কী করতে হবে, এই 273টাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা থেকে মাইনাস 273 বিয়োগ করে কত হয় 33 দশমিক কত 33.48। তো এটা থেকে বিয়োগ করলে আসে 33.48 এত কি ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতে উত্তর আসবে হচ্ছে কত 33.48 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই মাধ্যমের যে তাপমাত্রা সেটা ওই দিনের তাপমাত্রা ছিল 33.48 ডিগ্রি সেলসিয়াস। এটাই আমাদের অ্যান্সার। এখন আমাদের ঘ নম্বর অঙ্কটাতে যেতে হবে। দেখো ঘ নম্বর অঙ্কটাতে কি বলা আছে, বলা আছে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবে কি। প্রতিধ্বনি শোনার বেশ কিছু শর্ত আছে। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি হয় 330 বা 32, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম যে সময়টা সেটা হবে 0.1 সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। আর যদি আমরা দূরত্বের দিকে চিন্তা করি তাহলে উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হতে হবে 16.6 মিটার, অর্থাৎ এতটুকু দূরত্ব থাকলেই কেবল প্রতিধ্বনিটা শোনা যাবে। সেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন শব্দের জন্য, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330 অথবা 32 মিটার পার সেকেন্ড শব্দের বেগের জন্য। তো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের মাধ্যমটা, সেই মাধ্যমের তাপমাত্রা ছিল কত 33.48 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু উৎসের এই মাধ্যমের তাপমাত্রা 33.48 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় শব্দের বেগটা আসলে বেশি হবে। আর বেশি শব্দের জন্য এখানে এই 16.6-এ আর এই জিনিসটা সীমাবদ্ধ থাকবে না, অথবা 0.1 সেকেন্ডের মধ্যে আর প্রতিধ্বনি শোনার যে সময়টা সেটাও সীমাবদ্ধ থাকবে না। তো আমরা এইখান থেকে যে গ নম্বর অঙ্কে আমরা যে অঙ্কটা পেলাম আর কি, এই যে গ নম্বর অঙ্কে যে আমরা ভির ভ্যালুটা পেলাম, অর্থাৎ এই মাধ্যমে যে শব্দের বেগটা পেয়েছি, আর এই যে উৎস থেকে প্রতিফলকের যে দূরত্বটা সেটাও জানি, আবার এ থেকে বি এর যে মধ্যবর্তী দূরত্ব সেটাও জানি। তো আমরা খুব সহজেই এই বি থেকে আর এর মধ্যে যে দূরত্ব সেটা পাবো, কারণ এ থেকে আর এর দূরত্ব যদি 25 হয় আর এ থেকে বির দূরত্ব যদি 10 হয়, তাহলে বি থেকে আর এর দূরত্বটা কত হবে আমাদের, খুব সহজ, এই 25 থেকে 10 বিয়োগ করলে কত মিটার হয়, 15 মিটার। ভেরি ইজি একটা ব্যাপার। তো আমরা জানি শব্দ যেহেতু যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে সমবেগে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি এই সূত্রটাকে অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে আসলে এই বি ব্যক্তিটা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। দেখো এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা ব্যক্তি বা শ্রোতাটা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, সেই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই যে এই অঙ্কটাতে লিখে নেব আগে গ হতে পাই শব্দের যে বেগটা, সেই বেগটা কত, ভি সমান সমান 349.65 মিটার পার সেকেন্ড। আর এখান থেকে যেহেতু আমরা হিসাব করে বলেই দিতে পারলাম বি আর যে দূরত্ব, এখানে কি এই যে দূরত্ব বি আর, বা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এস দ্বারা প্রকাশ করতে পারি, সেটা কত 15 মিটার। এখানে প্রতিধ্বনি শোনার যে সময়টা সেটাকে আমরা কিন্তু বের করতে পারি। প্রতিধ্বনি শোনার যে সময়
সেটাকে এখন আমরা এখান থেকে কাউন্ট করতে পারি, টি সমান সমান হট। তোমার প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা সূত্রটা জানি, কিছুক্ষণ আগে আমরা শিখছি যে আমরা জানি ভি ইন্টু টি সমান সমান কি 2s। অতএব এখান থেকে টি সমান সমান আমরা বের করব 2s ডিভাইডেড বাই কী হবে ভি। তো এখানে আসলে এসটা কত, এসটা হচ্ছে 15 মিটার, আর ভিটা কত 349.65, 349.65। তো আমরা একটু হিসাব করি, দেখো এখানে 30 ভাগ হচ্ছে 349.65, কত আসে 0.086, 0.086 সেকেন্ড, যেটা হচ্ছে কার চেয়ে ছোট 0.1 সেকেন্ড অপেক্ষা কম। যেটা কত সেকেন্ড অপেক্ষা কম 0.1 সেকেন্ড অপেক্ষা কম। আমরা কিছুক্ষণ আগেই আমি কথাটা ক্লিয়ার করে নিয়েছি যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে যে ন্যূনতম সময়টা হতে হবে সেই সময়টা হতে হবে 0.1 সেকেন্ড। তো আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তিকে যদি প্রতিধ্বনি সে আসলে শুনতে পাবে না। কেন শুনতে পাবে না? কারণ এই ব্যক্তিটা 0.1 সেকেন্ডের আগেই, অর্থাৎ 0.08 সেকেন্ড, 0.086 সেকেন্ড সময়ের মধ্যেই তার আসলে মানে সে শব্দটা আবার তার কাছে ব্যাক হয়ে ফেরত আসে, বা অর্থাৎ প্রতিধ্বনি হয়ে ফেরত আসে। যেহেতু 0.1 সেকেন্ডের মধ্যেই এই ব্যক্তিটা কাছে শব্দটা প্রতিধ্বনি হয়ে ফেরত আসে, তাই তার মস্তিষ্ক ওই প্রতিধ্বনিটা বুঝতে পারে না। অর্থাৎ ওই ব্যক্তির পক্ষে প্রতিধ্বনিটা আসলে শোনাটা সম্ভব না। কারণ শব্দের স্থায়িত্ব, অর্থাৎ মানুষের যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কের ভিতরে শব্দ আসলে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। যদি এই সময়ের ভিতরে আসলে কোনো শব্দ সেখানে আসে, তাহলে সে অন্য শব্দকে রিয়ালাইজ করতে পারে না। সো আমরা এখানে বলে দিতে পারি যেহেতু প্রতিধ্বনি শোনার যে ন্যূনতম সময় সেই সময় থেকেও এই সময়টা কম হয়ে গেছে। সো আমরা বলতে পারি এই শ্রোতার পক্ষে, অর্থাৎ বি অবস্থানে থাকা ব্যক্তির পক্ষে প্রতিধ্বনি শোনাটা সম্ভব না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।